গর্ভে ৯ মাসের বাচ্চা নিয়ে আমি এই প্রথমবার শ্বশুরবাড়ির দরজায় পা রাখলাম। তখনই একজন মহিলা এসে আমাকে আগা থেকে গোড়া পর্যন্ত দেখলো। আমি এখানে এসে লোকমুখে জানতে পারলাম আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমি। আমার আগেও সে একটি বিয়ে করেছে, ইভেন এখনো তার প্রথম স্ত্রী রয়েছে। প্রথম সংসারে তার ৬ বছরের একটি মেয়েও আছে। অথচ এসব কিচ্ছুটি স্বীকার করেনি আমার স্বামী। হয়তো এই সত্য কখনো জানাও হতো না যদি আমি আজ নিজ থেকে তার খোঁজে না আসতাম। মানুষটা নিখুঁতভাবে ঠকিয়েছে আমাদের দুজন নারীকে। আমার সতীনও জানে না আমি তার স্বামীর আরেকটি স্ত্রী। অচেনা আমাকে দেখে সে আগ্রহ নিয়ে বলল, কে আপনি? আর এখানে দরজায় দাঁড়িয়ে কি ভাবছেন এত? আমি যদি বলি আমি আপনার স্বামীর আরেকটি স্ত্রী, আপনার সতীন আমি, কি বিশ্বাস করবেন আপনি? আমার কথায় মহিলাটি প্রচন্ড রকমের রেগে গেল। অচেনা এক মেয়ের মুখে স্বামীকে নিয়ে এমন কথা শুনলে রাগাটাই স্বাভাবিক। নারী তার স্বামীকে নিয়ে ভাগাভাগি কোনো কালেই সহ্য করতে পারেনি, আমিও পারছি না, আমার সতীনও পারবে না। সে আমার দিকে অগ্নি চোখে চেয়ে তাকিয়ে বলল, এই মেয়ে, কি সব ফালতু কথা বলছিস তুই? এক্ষুনি বের হ তুই আমার বাসা থেকে। আমি কোনো ফালতু কথা বলছি না, তার সাথে রিলেশন করে আমার বিয়ে হয়েছিল। আমি শহরের মেয়ে, আমাদের ফ্ল্যাটের পাশেই ছিল তার ফ্ল্যাট। সে ওখানেই চাকরি করত, ফ্ল্যাটে একাই থাকতো। ওখানকার সবাই জানতো সে অবিবাহিত, মা বাবা গ্রামে থাকে। এ কথাও তার মুখের বলা কথা ছিল। আমি বেশ টায়ার্ড, আসুন বসে কথা বলি। হ্যাঁ এসো, আর বলে বিদায় হও এখান থেকে। তারপর দুজনেই চলে আসে। আমি আর মহিলাটি সোফায় বসি। হ্যাঁ তারপর কি হয়েছে বলুন? হ্যাঁ শুনুন, আমাদের পাশাপাশি বাসা হওয়ার সুবাদে তার সাথে টুকটাক কথা হতো। দেখা হলেই প্রতিবার সে আগ্রহ নিয়ে আগে আগে কথা বলতো। একদিন সিঁড়ি দিয়ে নামছি, তখনই পাশের বাসার মুন্নাও নামছে। আমার সাথে মুন্নার হালকা ধাক্কা লাগে। তখনই মুন্না বলল, সরি সরি, আসলে আমি ঠিক খেয়াল করিনি। ওকে, সমস্যা নেই, ভুল তো হতেই পারে। তো এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? এই তো অফিসে, একটু লেট তাই আর কি। ও বুঝতে পেরেছি। তো আপনার মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা চলুন তাহলে একসাথে যাই, বলে দুজনেই রওনা দেয়। তার কথা বলার ভঙ্গি ছিল অসাধারণ। আমার ভালো লাগতো। যে কেউ যে কোনো মেয়েরই ভালো লাগবে তাকে, দেখতে শুনতে ভালো, শিক্ষিত যুবক। এভাবে কিছুদিন যেতে না যেতেই সে সরাসরি বিয়ের প্রস্তাব দিল আমায়। আমি তখন অমত করলাম, তবে ধীরে ধীরে আমিও বুঝে গেলাম আমি তাকে ভালোবাসতে শুরু করেছি। এরপর আমাদের প্রেম হলো। আমি যেটাকে ভালোবাসা বা প্রেম ভাবতাম, আসলে ওটার নাম ছিল পরকীয়া। ঘুণাক্ষরেও বুঝতে পারিনি আমি তার চালাকি, সে বুঝতেও দেয়নি। প্রেম হওয়ার ৬ মাসের মাথায় সে আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। আমার বাবা নেই, আমরা শুধু 2 বোন। আমার বিয়ের ব্যাপারে সে মায়ের সাথে সরাসরি কথা বলতে বাসায় আসে। আন্টি, আসলে আমি কোনো ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারি না, তাই যা বলার সামনাসামনি বলছি। আমার রোশনিকে বেশ ভালো লাগে। আপনার কোনো আপত্তি না থাকলে আমি রোশনিকে বিয়ে করতে চাই। আন্টি বলল, তা তো ভালো কথা, তুমি অনেকদিন ধরে আছো, বেশ ভালো ব্যবহার তোমার যতটুকু জানি। রোশনি রাজি থাকলে আমিও রাজি বাবা। রোশনি তখনই বলল, মা আমি মুন্নাকে ভালোবাসি ঠিক আছে, তবে বিয়েটা আমি তোমার মতেই করব। ছোট বোন প্রিয়া বলল, সব ঠিক আছে, কিন্তু বিয়ের ব্যাপারে 2 পরিবারের মতের দরকার হবে। মা বলল, বা মেয়ে আমার ঠিক বলেছে বাবা, তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইলে তোমার অভিভাবকদের নিয়ে আসতে হবে, তাদের মতামতেরও প্রয়োজন আছে। জি আন্টি, আমি ওনাদের খবর দিয়েছি, গ্রাম থেকে 2-1 দিনের মধ্যেই চলে আসবে। ওকে বাবা, ঠিক আছে। রোশনি মুন্নার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। এভাবে বিয়েটা হলো আমাদের। বিয়ের পরপরই তারা গ্রামে চলে গেল। আমরা দুজন শহরে থাকতাম। মাঝে মধ্যে সে ছুটিতে গ্রামে যেত, কিন্তু আমাকে কখনো নিয়ে যেত না। আমি যেতে চাইলে বলতো, এ মুন্না, এবার আমিও তোমার সাথে যাব গ্রামের বাড়ি, বাবা মাকে খুব দেখতে ইচ্ছা করছে। সত্যি? হ্যাঁ বুঝতে পেরেছি, তবে সময় হোক বউ আমার। আমি বুঝি না তুমি আমাকে কেন তোমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাও না, কেন তোমার বাবা মায়ের সাথে দেখা করাও না? বাবা মা চায় তোমার লেখাপড়া শেষ হলে একেবারে ধুমধাম করে তুলে নিবে তোমাকে আমাদের বাড়িতে। আচ্ছা ঠিক আছে সোনা, এই তো লক্ষ্মী বউ আমার। আমিও মেনে নিলাম। উনি যে কদিন ছুটিতে থাকতো সবসময় ব্যস্ত থাকতো, তখন খুব একটা কথা হতো না আমাদের, হলেও দিনের বেলা টুকটাক হতো। আজ বুঝলাম সেই কারণ। সে গ্রামের কথা বলে চলে আসতো আপনার কাছে। আপনিও তো এসব জানতেন না, আর আমিও তো সরল ছিলাম। সে যা বুঝাতো তাই বুঝতাম, কখনো সন্দেহ করতাম না। আর আমার এই সরলতার বিশ্বাসের সুযোগ নিয়ে সে আমাকে নিখুঁতভাবে ঠকিয়েছে। তবু আমি টের পাইনি। বিয়ের 6 মাস যেতেই আমি বাচ্চা কনসেপ্ট করি। এরপরও দিনগুলো ভালোই যাচ্ছিল। আমার প্রেগনেন্সির 8 মাস হতেই হঠাৎ সে গ্রামের কথা বলে বাসা থেকে বের হয়ে গেল। আমিও বারবার কল দিচ্ছি, কিন্তু কল ঢুকছে না, কোনো কিছুতেই কল যায় না। একের পর এক কল দিচ্ছি, পেটে হাত দিয়ে ভাবছি সে কি তাহলে আমাকে ঠকাচ্ছে? ও চলে গেলে তোর কি হবে? কাকে বাবার পরিচয় দিবি? কান্না করতে করতে কল দিচ্ছিলাম আবারও, কিন্তু নাম্বার বন্ধ বলছে। অসুস্থ শরীরের স্বামীর চিন্তায় আমি শেষ। কি হলো মানুষটার? কোথায় আছে? এই প্রথমবার তার দেওয়া গ্রামের ঠিকানায় গেলাম আমি আর মা। সেই ঠিকানা ছিল ভুয়া। আসলে সেখানে তাদের কেউ থাকে না। পরে শুনতে পাই আমাদের বিয়েতে যারা তার বাবা মা হয়ে এসেছিল তারা আসলে তার কেউ না। এত এত সত্যের মুখোমুখি হয়ে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। তবুও শেষটা দেখতে তার খোঁজ করলাম। আমার কাছে তার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি ছিল। সেখান থেকে তার আসল ঠিকানা খুঁজে বের করি। খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম মানুষটাকে। এখানে এসে শুনতে পেলাম আরেক সত্য। ভাই এই ঠিকানাটা জানেন? এই মানুষটাকে চিনেন? হ্যাঁ এ তো মুন্না, আমাদের এলাকার ছেলে। কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এক অভাগী। আসলে উনি আমার স্বামী। আমার গর্ভে তার 9 মাসের বাচ্চা। বেশ কয়েকদিন ধরে কোনো খোঁজ খবর না পেয়ে এই ঠিকানায় আসলাম। কি বলেন আপনি? মুন্নার তো বউ আছে এবং ওদের একটি বাচ্চাও আছে। কথাটি শুনেই যেন মনে হচ্ছে
পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। না, আপনার কোনো ভুল হচ্ছে ভাই। আমার ভুল হচ্ছে না। আমার কথা বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখুন। আমি আর কিছু না বলে চলে আসি। যে মানুষটাকে এতটা বিশ্বাস করলাম, এতটা ভালোবাসলাম, সেই মানুষটা আমাকে এভাবে ঠকালো। আমি একটু শক্ত হয়ে আবারও বললাম, আমি সত্যি বলছি আপা, এটা আমারও স্বামীর ঘর, এখানে আমারও অধিকার রয়েছে। আমার কথা শুনে সে মহিলাটি হিতাহিত জ্ঞান হারিয়ে আমাকে একটা থাপ্পড় দিয়ে বলল, ফালতু মহিলা, বেয়াদব, মানুষের সংসার নষ্ট করিস। আমাদের কথা শুনে সেখানে আসলো আমার স্বামী মুন্না। আমি তাকে দেখে দাঁড়িয়ে যাই। আমার সতীন ও সুন্দরী, ওর দিকে চেয়ে ভাবছি কত সুন্দর সুখী পরিবার তার। সে পরিবার রেখেও আমার জীবনটা নষ্ট করলো। আমার নিজেকে আজ বড় অসহায় লাগছে। মানুষটা আমায় এভাবে ঠকালো। মস্তিষ্ক কেমন শূন্য শূন্য লাগছে আমার। কান্না পাচ্ছে খুব, কিন্তু কাঁদতে পাচ্ছি না আমি। আমাকে নিজের বাড়িতে দেখে মুন্নার মাথায় যেন বাজ পড়লো। অবাক হয়ে বলল, রোশনি, তুমি এখানে? হ্যাঁ আমি না আসলে তো কখনো জানতেই পারতাম না এসব। তুমি আমায় এভাবে ঠকালে কেন মুন্না? তুমি বিবাহিত, তোমার স্ত্রী সন্তান রয়েছে, এ কথা কেন আমায় বলনি? সত্যি যখন শুনেই ফেলেছো, তাহলে আর মিথ্যা বলে লাভ কি? তুমি আমার মোহ ছিলে রোশনি। ও সময় আমার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছিল, তাই আমি রাগের বশে বিয়ে করে ফেলি তোমায়। মোহ কেটে গেছে, এখন আর আমি তোমাকে চাই না। তুমি এখানে না আসলেও আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিতাম। তুমি এখান থেকে চলে যাও রোশনি। লোক জানাজানি হলে আমার সমস্যা হবে। তুমি পারলে আমায় ক্ষমা করে দিও। গড়গড় করে খুব স্বাভাবিকভাবেই কথাগুলো বলল মুন্না, যা শুনে তার প্রতি অগাধ ভালোবাসা আর আমার রইল না। আমি অবাক হয়ে বললাম, ছি মুন্না, তুমি এতটা নীচ, এভাবে এত জঘন্যভাবে কেন ঠকালে আমায়? আরে তুমি তোমার মেয়ের ভবিষ্যতের কথা ভাবলে। আমার পেটে যে রয়েছে সেও তো তোমার সন্তান। সকল সত্যের মুখোমুখি হয়ে গর্জে উঠে আমার সতীন বলল, এই ফালতু মহিলা, বের হয় এখন। আমি বুঝতে পারছি এতে মুন্নার কোনো দোষ নেই, সব দোষ তোর। মুন্না একদম নির্বাক। বের হয় বাড়ি থেকে, বেয়াদব মহিলা, বলেই আমাকে মুন্নার সামনে ঘাট ধাক্কা দিতে লাগলো। আমি তবুও নিজের সন্তানটার কথা ভেবে ভিক্ষুকের মতো ওদের হাতে পায়ে ধরে পড়লাম। আমাকে শুধু একটু আশ্রয় দাও। আমি স্ত্রীর অধিকার চাইবো না, আমার সন্তানটাকে দেখে রাখলেই হবে শুধু। মুন্না কোনো কথা বলল না। আমার সতীন আমাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। আমি বাড়ির বাহিরে দাঁড়িয়ে কাঁদছি। এমন সময় মুন্না এসে বলল, সন্তান যেহেতু আমার, তার দায়িত্ব না হয় আমি নিলাম, তবে তোমার দায়িত্ব আমি নিতে পারবো না। আমি আমার প্রথম স্ত্রীকে অসম্ভব ভালোবাসি। অন্তঃসত্ত্বা অবস্থায় যেহেতু ডিভোর্স কিংবা তালাক হয় না, তাই তোমার সন্তান ভূমিষ্ঠ হলেই ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, সাথে কাবিনের টাকাটাও। আর কখনো তুমি এখানে আসবে না। তারপরও ঝামেলা করলে কিছুই করতে পারবে না তুমি। এক্ষুনি চলে যাও তুমি আমার বাড়ি থেকে। বাহ, কত সহজেই বলে দিলে সবটা। আরে তুই যখন এতটাই ভালোবাসিস তোর বউকে, তাহলে তাকে রেখেও আমাকে কেন বিয়ে করলি? কেন এত নাটক করলি আমার সাথে? তোর মোহকে প্রাধান্য দিতে নষ্ট করলি আমার জীবনটা। মুন্না কোনো কথা না বলে বাসায় ঢুকে দরজা বন্ধ করে দেয়। আহ পুরুষ, মেয়েদের জীবনটা পুতুলের থেকেও সহজলভ্য মনে করিস তোরা। এত এত অন্যায় করে ওই পুরুষগুলোর মধ্যে সামান্যতম অনুশোচনা নেই। তাদের জীবনে নারীর অভাব হয় না, তারা ঠিকই সুখে থাকে। এদের খপ্পরে পড়ে শান্তি সুখ পায় না বোকা নারীগুলো। পেটে হাত দিয়ে হাঁটছি আর ভাবছি, একটা মানুষকে বিশ্বাস করে ভালোবেসে আমার জায়গা হলো শেষমেশ রাস্তায়। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমার। হয়তো বাচ্চাটা জন্ম দেওয়ার সাথে সাথেই আমার ডিভোর্স হয়ে যাবে। আহ, মানুষটার কি নিখুঁত অভিনয়। তার অভিনয়কে ভালোবাসা ভেবে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম তাকে। বিনিময়ে হাতছানি দিয়ে এতদিন দুঃখ ডাকছিলাম। ঠকে গেলাম আজ বিশ্বাসের কাছে, ভালোবাসার কাছে। আহা, এভাবে একটি সুন্দর জীবন নষ্টের মধ্য দিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, একটি মেয়ের জীবন কি আসলেই এতটা অসহায়? এ কি নিদারুণ যন্ত্রণা। এবার কি হবে মেয়েটির? কে দেখবে ওর বাচ্চাটাকে? সে নিজেকে কিভাবে সামলাবে? কমেন্টে বলে যান। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় এইচ.এম. কানন ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।